আমাদের তো দুঃসময়ের বন্ধু। যে পরিস্থিতি ভারতে তৈরি হয়েছে এই দুটি পানির হিস্সা নিয়ে বাংলাদেশকে দেওয়া না দেওয়া নিয়ে অভ্যন্তরেই তাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আসলে বাংলাদেশের জন্য কোনো সুখবর আনবে কিনা সামনে? অফকোর্স আনবে, কারণ আপনার তো নেগোসিয়েশনের পজিশন নেই। আপনি শুরুতেই কিংবা টেলিপ্রিন্ট এসে যখন পড়ছিলেন তখন বলছিলেন যে ভারত দুঃসময়ের বন্ধু, কারণ ভারত আমাদের কাঁচামরিচের শর্টেজ হলে কাঁচামরিচ সাপ্লাই দেয়, পেঁয়াজের শর্টেজ হলে পেঁয়াজ দেয়, আলুর দরকার হলে আলু দেয়, এবং আমরা এখান থেকে জোর গলায় বলি আমাদের কোরবানির চামড়া চোরাচালান হতে দেব না। পশ্চিমবঙ্গ থেকে যে পরিমাণ চামড়া বিদেশে রপ্তানি হয় ওই পরিমাণ চামড়া ওই দেশে তৈরি হয় না। তাহলে আমাদের তো দুঃসময়ের বন্ধু। সেই ক্ষেত্রে আমাদের নেগোসিয়েশন পজিশন কোথায় থাকে? 1965-র 5ই সেপ্টেম্বর কি 7ই সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ভিতর দিয়ে ভারতে ট্রেন যেত, গেদে দর্শনা দিয়ে ঢুকতো, হার্ডিঞ্জ ব্রিজের উপর দিয়ে চলে যেত, কারণ তখন ফারাক্কাতে তাদের ট্রেন ক্রস করার ব্যবস্থা ছিল না। তারপরে উত্তরে 4-5টা পয়েন্ট আছে যেখান থেকে ভারতে ঢুকে যেত, সেখান থেকে শিলিগুড়ি যেত, গৌহাটি যেত, ইত্যাদি ইত্যাদি। যে কোনো কারণেই হোক, পাকিস্তান ভারত যুদ্ধের কারণে ওইটা হঠাৎ করে বন্ধ করে দিল। ভারত তখন বিপদে পড়লো। কলকাতা থেকে ট্রেন এসে ফারাক্কার কাছে ফেরিতে মানুষ পার করে, ওই পাশে আরেক ট্রেনে তারা যাতায়াত করে, অনেক কষ্ট করেছে তারা। পরে তারা সেতু বানিয়েছে। কিন্তু আমি যে কথাটা বলার জন্য প্রেক্ষাপটটা তুলে ধরলাম, পাকিস্তান আমলে বছরে যে বাজেট হতো, দুটো বাজেট হতো। একটা হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে প্ল্যানিং মিনিস্টার দিত, ফাইন্যান্স মিনিস্টার, আর একটা হচ্ছে রেলওয়ে বাজেট। রেলওয়ে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত ছিল, আলাদা ছিল, এবং এই 65 পর্যন্ত দি দেন ইস্ট পাকিস্তান রেলওয়ে ওয়াজ প্রফিটেবল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কত টাকা তাদের প্রফিট করতো? 3 কোটি টাকা। এই 3 কোটি টাকাই হচ্ছে ভারত রয়্যালটি বাবদ দিত দি দেন ইস্ট পাকিস্তানকে। ওই সময় 65 সনে 3 কোটি বিরাট টাকা। তাহলে আমি প্রথম দিকে যখন ভারত বাংলাদেশের কাছ থেকে মোটা দাগে বলা যেতে পারে দুটো জিনিস চাইছিল, একটা হচ্ছে মুন্সি ফয়েজ যেটা বললেন যে ইনসার্জেন্সি বন্ধ করো, তোমরা আশ্রয় দিও না। 5-6 দিন আগে খবরের কাগজে প্রতিবেদন পড়ছিলাম যে মিজোরামের যিনি বড় নেতা, মুখ্যমন্ত্রীও ছিলেন অনেকবার, তিনি বলছিলেন তিনি যখন ইনসার্জেন্সির নেতা ছিলেন তখন উনি ঢাকায় লুকিয়ে থাকতেন। ঢাকার লালমাটিয়ার থেকে শুরু করে নিউ মার্কেট, ধানমন্ডি, এই এলাকায় উনি খুব ভালো চিনতেন, কারণ উনি ওখানে ছিলেন। আসামের উলফার যিনি প্রধান ছিলেন, অনুপ চেটিয়া, তিনি এখানে থাকতে থাকতেই তো তার মেয়ে এখানেই, তাই না, থেকে গেছে, তার পরিবার থেকে গেছে ইত্যাদি। সো যেটা বলতে চেষ্টা করছিলাম, আমি কারো কাছ থেকে রয়্যালটির কথাটা শুনিনি। ভারত থেকে যখন বাংলাদেশের ভিতর থেকে ট্রেন হোক, নৌ চলাচল হোক, দুটোই চাচ্ছিল। আমি কিন্তু নৌ চলাচলের পক্ষে আজও বলবো, কারণ ভারতের ন্যাশনাল রিভার রুট নাম্বার 1 এলাহাবাদ থেকে ফারাক্কা পর্যন্ত আসে, নাম্বার 2 আমাদের বর্ডার থেকে গৌহাটি হয়ে ডিব্রুগড় পর্যন্ত যায়। এখন ভারতের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী চুক্তি সই করে ফেলেছেন, সেটার নাম হচ্ছে ইকোনমিক রুট। তার মানে হচ্ছে এখন আমরা আরিচা থেকে আমাদের বর্ডার পর্যন্ত এটাকে ড্রেজিং করে ঠিকঠাক করব। আমার কথা হচ্ছে ফারাক্কা থেকেও ড্রেজিং করে ঠিক করো, তাহলে ফারাক্কা পর্যন্ত এসে কলকাতা হয়ে সুন্দরবনের ভিতর দিয়ে জাহাজ না এসে ফারাক্কা থেকে সরাসরি আরিচা এসে উত্তর দিকে চলে যাবে, তাহলে তোরা পানির লেভেল মেনটেন করতে বাধ্য হবে।